হাই গাইস, তো আজকে থেকে আমাদের চ্যানেলে আপনারা সোয়ার্ড অফ কামি সিজন 2 এর পার্টগুলো দেখতে পাবেন। তো যারা এখনো সিজন 1 দেখেন নাই তা অনেকে এক্সপ্লেনেশন করেছে, তো সামনে যদি প্রয়োজন হয় তাহলে এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। তো সিজন 2 পার্ট 1 এর শুরুতে আমাদেরকে দেখানো হয় যেখানে চ্যাং ফ্যাং বাউকে নিয়ে চো ডাইনেস্টির দিকে রওনা দিয়েছিল। অন্যদিকে সেনরিং তার সার্ভেন্টকে নিয়ে স্মলটং গলিতে চ্যাং ফ্যাং এর ঘরে আসে। তখন সে বলে এই ঘরে আর কি আছে, আর এই ঘরের জিনিসের মূল্য আর কত হবে। তখন একটা বই নিয়ে বলে, বলো আমাদের ডালি ক্যাপিটালের মধ্যে এই বইয়ের মূল্য কত হবে। তখন সার্ভেন্ট বলে 60 ইন হবে। তখন সেনরিং বলে যে বইয়ে যত মূল্যবান লেখা থাকে ওই বইয়ের দাম তত কম থাকে। তখন ওই সার্ভেন্ট, যার নাম ইয়াং হুয়া ছিল, সে বলে তাকে আপনি অনেক ভালোবাসেন আর তার জন্য অনেক কষ্ট করেছেন, আর সে এখানে এসে অনেক কষ্টে দিন কাটিয়েছে। তখন সেনরিং বলতে থাকে, আমার তো এরকমটা মনে হয় না, বরং ওই সাধারণ ছেলে যার নাম চ্যাং ফ্যাং সে অনেক কষ্টে দিন কাটিয়েছে। তখন সেনরিং বলে লু ফ্যামিলির ওই এনশিয়ান বইটা দাও দেখি। তারপর সার্ভেন্ট ওই বইটা দেয়। তখন সেনরিং ওই বইটা খুলে তার ভিতর থেকে একটা স্পেল বের করে অ্যাক্টিভেট করে, আর তা নিয়ে ওই স্পেলের রেখা পড়তে থাকে। তখনই দেওয়ালে একটা পাওয়ার অ্যাক্টিভেট হয়, আর তা একটা টেলিপোর্ট দরজার মতো হয়, আর ওইখান থেকে অনেক পাওয়ারফুল এনার্জি আসতে থাকে। তখন সেনরিং বলে আজ পর্যন্ত আমি কত বই পড়েছি, কিন্তু যদি ডিভাইন পাওয়ারের কথা আসে তাহলে তা ইউনিক ব্যাপার। তারপর সেনরিং ওই টেলিপোর্ট দরজার মধ্যে ঢুকে। তখন সে আরেক রুম দেখতে পায়, সেটা ছিল চ্যাং ফ্যাং এর রুম। সেখানে গিয়ে সে বলে কিছু ছেলের ভাগ্য জন্ম থেকে খুলে যায়, তারা জন্ম থেকে অনেক বড় লোক থাকে, চাই ছেলেটা লেখাপড়া না পারুক বা দুর্বল থাকুক। আর কিছু ছেলে আছে যাদের ভাগ্য অনেক খারাপ, তারা জন্ম হয় এক গরিব পরিবারে, তারা পড়ালেখা শক্তিশালী থাকা সত্ত্বেও তারা টাকার পিছনে ছুটতে ছুটতে জীবন পার হয়ে যায়। তারপর সেনরিং বলে চ্যাং ফ্যাং, আমি জানি তুমি আমাকে মারতে আজকে না কালকে আসবে, তো আমার কাছে আসার আগে তোমাকে 3 সেটের সাথে লাগতে হবে। তার মধ্যে একটা হলো ইউংশিয়ান মাউন্টেন, আর দ্বিতীয়টি হলো জিউয়াং মাউন্টেন, আর তৃতীয়টি হলো সুজিয়ানলি। তারপর সেনরিং সেখান থেকে বের হয়ে আসে, আর ইয়ান হুয়াকে বলে দরজা ভালো করে তালা মারার জন্য, যাতে কেউ বুঝতে না পারে যে এখানে কেউ এসেছিল। তারপর তারা বাইরে আসে, আর তখন সেনরিং ওই বইটা খুলে একটা মন্ত্র পড়তে থাকে, আর আকাশে কালো বাদল আসতে থাকে, আর চারদিকে শক্তিশালী পাওয়ার অ্যাক্টিভেট হতে থাকে। আর এই পাওয়ার সেনরিং রট অফ দ্য 3 মাউন্টেন 9 মাগুয়েস দ্বারা অ্যাক্টিভেট করেছে। আর তখনই সে অনেক আগে চলে যায়। তখন সে দেখে চ্যাং ফ্যাং সং জিং সিনের গলা ধরে রেখেছে, আর চ্যাং ফ্যাং বলতে থাকে আমি আমার মার কাছে ওয়াদা করেছিলাম কখনো কাউকে কারণ ছাড়া মারবো না, শুধু তোর জন্য আমার ওয়াদা ভঙ্গ করতে হলো। তখন সেনরিং বলে চ্যাং ফ্যাং, তোর সাহস কিভাবে হয়, তুই আমার লং জিং সিনকে মারিস, আর তোর কি আছে, তোর ওয়াদা কি এতটাই দামি? আমার ছেলে না হয় একটু ভুল করেছে। তখনই তার নজর যায় দূরে এক লোকের দিকে। তখন সে দেখে এটা লি ফ্যামিলির লোক, আর সে চাইলে তার ছেলেকে ওই সময় বাঁচাতে পারত, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে সে চায় চ্যাং ফ্যাং তাকে মেরে ফেলুক, এই জন্য সে আসেনি। তখন চ্যাং ফ্যাং সেখান থেকে চলে যায়, আর লং জিন সিন সেখানেই বেহুশ হয়ে যায়। তখন সেনরিং বলে এই লোকের এত সাহস যে আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, এই বেটাকে তো আমি ছাড়বো না। এটা বলে সে ওই ইলুজেন থেকে বের হয়ে আসে। তখন তাদের সামনে ওয়াং মাস্টার আসে। তখন সে বলে ওই লোককে কি মারা এতটাই জরুরি? তখন সেনরিং বলে আরে তুমি এখানে, তুমি কি আমার বিরুদ্ধে যেতে চাও? তখন ওয়াং মাস্টার বলে আমি এটা ভাবতেও পারি না। তখন সেনরিং বলে তবে বলতেই হয়, যে কিনা মার্শাল আর্টের 8 লেভেলে আছে, সে আমার সাথে গলা উঁচু করে কথা বলে। তখন ইয়াং হুয়া তার তরোয়ার বের করার জন্য হাত দেয়, তখনই তার থেকে অনেক রশ্মি বের হতে থাকে। তখন সেনরিং বলে আমরা সবাই একই সাইডে, এই জন্য আমাদের এখানে বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই। তখন বলে ওয়াং, তুমি যেরকমটা আমাকে মনে করো আমি এতটাও খারাপ নয়, এখানে ভালো লোককে কেউ দেখতে পারে না, কথা শোনায়, আর খারাপ মানুষকে সবাই ভয় পায়, এই জন্য আমিও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছি। আচ্ছা
তুমি যদি আমার কথা না শুনো তাহলে তোমার পরিবারকে জিয়ান ইম্পিরিয়র প্যারাস অথবা তাদেরকে জিয়ান ফ্যামিলির ভিতরে পাঠিয়ে দিব। এখন ওয়াং মাস্টার ফ্যামিলির কথা শুনে ভয় পেয়ে সেনরিং এর সামনে ঝুঁকে যায় আর বলে আমার ভুল হয়েছে, আপনি যা বলবেন তাই হবে। তখন সেনরিং এটা দেখে অনেক খুশি হয়। তখন সে বলে আমি চাই তুমি শুধু আজকে দুইজনে মাথা কেটে নিয়ে আসো। একজন হচ্ছে ফর্মার সুপারভাইজার সং ইউপিং আর দ্বিতীয়টি হলো চ্যাংফ্যাং এর গড়ের দিকে তাকিয়ে বলে চ্যাংফ্যাং। তারপর অন্যদিকে আমাদেরকে চ্যাংফ্যাংকে দেখানো হয় যেখানে চ্যাংফ্যাং আর বাউবিং মিলে মাছ ধরতে থাকে আর কথা বলতে থাকে। আমি কখনো আমার গলি থেকে বের হইনি। তখন সে বাউবিংকে জিজ্ঞেস করে, বাউ তোমাকে কি জি সাং মাস্টার কিছু বলেছিল? তখন বাউবিং মাথায় হাত দিয়ে বলতে থাকে, হ্যাঁ একবার বলেছিল যে এই বড় দুনিয়াতে 9টি কান্ট্রি আছে যাকে দ্য গ্রেট 9 কান্ট্রি বলা হয়, আর সেখানে ইস্টার্ন বাউপিং কান্ট্রি আছে যেখানে আমরা থাকি, আর তার 9টার মধ্যে সবচেয়ে ছোট, যার মধ্যে অনেক মানুষ আছে, গণনা করা অসম্ভব, আর এটা তো মাত্র আমাদের কান্ট্রি। তবে তোমাকে এখনো নর্দার্ন কুরো কান্ট্রির ব্যাপারে বলিনি, তাই এর থেকেও বেশি বড়। তারপর আসে সাউদার্ন জাঙ্গা কান্ট্রি, সেখানে সাউদার্ন কুজিং বিখ্যাত। তারপর আসে সেন্ট্রাল ডিভাইন কান্ট্রি, যেখানে ডিভাইন ট্রেজার আর পাওয়ারফুল মানুষে ভরা। তখন সে বলতে বলতে বাকিগুলো ভুলে যায় আর বলে চিন্তা করো না, আমি তোমাকে গন্তব্য পর্যন্ত নিয়ে যেতে পারবো। তখন বলে আমাদেরকে প্রথমে টাইকুলিবার ফলো করে উত্তর দিকে যেতে হবে, তারপর সেখানে এক মাউন্টেন পার করতে হবে, তারপর আসে হুমজু টাউনে যেতে হবে, তারপর সেখান থেকে আমাদের পানিপথ ধরতে হবে, আর পানিপথে গেলে অনেক তাড়াতাড়ি হবে। তখন চ্যাংফ্যাং দেখে তার ধরা মাছ আবার পানিতে চলে যাচ্ছে। তখন সে তা ধরার জন্য যায় কিন্তু পানিতে পড়ে যায় আর তার শরীর পুরোটা ভিজে যায়। তখন বাউবিং বলে তুমি চিন্তা করো না, এখন থেকে আমি মাছ ধরবো, তুমি রান্না করবে আর তোমার কষ্ট করতে হবে না। তখন চ্যাংফ্যাং বলে যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্রাইফ একাডেমিতে পৌঁছে না দিব ততক্ষণ পর্যন্ত তোমার যত্ন নিব। তখন ছোট বাউ বলে আমি মাস্টারের কাছে শুনেছি যারা অ্যাডভেঞ্চার করে তাদের অনেক বিপদ আসে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে গাইড করব আর তোমাকে সবকিছু শেখাবো। তখন চ্যাংফ্যাং বলে নিউশিয়ানের কথা অনুযায়ী সামনে বাঁশের জঙ্গল দেখতে পারবো, যদি বাঁশের জঙ্গল আসে তাহলে আমি তোমাকে বাঁশ দিয়ে ব্যাগ বানিয়ে দিব যেখানে তুমি তোমার বই খাতা রাখতে পারবে। আর তুমি এটা মনে রাখবে যে আমার যদি কিছু হয়ে যায় বা কোনো বিপদ আসে তাও তোমাকে যেভাবে হোক না কেন ওই একাডেমিতে পৌঁছাতে হবে। তখন ছোট বাউ কান্না করে বলে তুমি এরকম কথা বলো না, তুমি চলে গেলে আমার যত্ন নিবে কে? এটা শুনে চ্যাংফ্যাং বলে আরে আরে কান্না করো না, আমি কোথাও যাব না, তোমার সাথেই থাকবো। তখন তারা আরও কথাবার্তা বলতে থাকে আর মজা করতে থাকে। অন্যদিকে আমরা দেখি যে ওই পিতা আর তার মেয়ে একসাথে তাদের উপর নজর রাখছিল। তখন ওই মেয়ে বলে বাবা মিস বাও তার মতো একটা গরিব ছেলের সাথে মিশছে কেন? তখন তার পিতা কিছু বলে না। অন্যদিকে ওই গলির ভিতরে সুইকে দেখতে পাই যে চিঠি লিখছিল আর বারবার তা ফেলে দিচ্ছিল। তখন আবার লেখা শুরু করে আর বলে চ্যাংফ্যাং কালকে রাতে তোমার ঘরে কেউ ঢুকেছিল, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ওই চোরকে খুঁজে বের করব যে তোমার ঘরে চুরি করার জন্য ঢুকেছিল। আসলে মিস সুই চ্যাংফ্যাংকে অনেক মিস করছিল। তখনই সে দেখে আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় যেখানে ওয়াং মাস্টার রেগে বসে থাকে। তখন সেনরিং বলে তোমার এতটা রাগ হওয়া উচিত নয়, তুমি চাইলে তোমাকে আমি 4 মাউন্টেন পিক ক্রয় করে তোমাকে গিফট করতে পারি। তখন ওয়াং মাস্টার বলে ওই দুর্বল ছেলেকে কেন মারতে হবে, তাকে তার মতো থাকতে দাও। আর তুমি তো চাইলে এই ডালি কন্টিনেন্টের বাইরে তাকে মারার জন্য অপেক্ষা করতে পারো আর তাকে সেখানেই মারতে পারো, কিন্তু এখানেই কেন মারতে হবে? তখন সেনরিং বলে আমি আপনার কাছ থেকে কিছু লুকাতে চাই না, আসলে আমার যে ছেলে আছে মু, সে অচিরে ডালি কন্টিনেন্টে আগমন করবে। এখন আমি চাই না তার সামনে কিছু বাধা হয়ে দাঁড়াক, আর তার সামনে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে সেখানেই মেরে ফেলবো। আর আপনি যদি তা করেন তাহলে আমি ম্যাজেস্টির কাছে আবেদন করব যাতে করে আপনাকে এলিমেন্টের সব দরজা খুলে দেয়।
আর আপনি ইম্পিরিয়লের ভিতরে অনেক সম্মান পাবেন। এটা শুনে ওয়াং মাস্টার বলে, যদি নিজের ভালো চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও, আর ভবিষ্যতে কখনো এখানে আসবে না। আর যদি আসো তাহলে তোমার জন্য ভালো হবে না। এখন সেনরিং বলে, আচ্ছা চলে যাচ্ছি, মনে হয় আমাকেই ওই ছেলেকে মারতে হবে। তারপর তারা সেখান থেকে এক জায়গায় যায় আর তারা পাখি দিয়ে এক মেসেজ পাঠায় ইম্পিরিয়রের দিকে। অন্যদিকে এক লুক আসে আর তা ফিল করে ওয়াং মাস্টার সেখান থেকে সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে চ্যাং ফ্যাংকে দেখানো হয় যে ছোট বাউয়ের সাথে খেলা করতেছে। তখনই তাদের উপরে নজর রাখা বাবা মেয়েকে দেখানো হয়, যেখানে লিহু তার পিতাকে বলে, আমরা এইভাবে কতক্ষণ থাকবো? তখন তার পিতা বলে, যতক্ষণ পর্যন্ত মিস বাও তার গন্তব্যে যেতে না পারবে। আর ওই ছেলেকে দুর্বল বলো, তুমি কি ভুলে গিয়েছ ওই ছেলে তোমার কি অবস্থা করেছিল? তখন মেয়ে স্মরণ আসে যে সে পড়ে যাচ্ছিল আর চ্যাং ফ্যাং তাকে ধরে বাঁচিয়েছিল। এখন ওই মেয়ে বলে, আপনি আমাকে না করেছেন, এই জন্য আমি ফুল পাওয়ার দেখাইনি, আর আমি মাস্টার রিয়েলামে 2য় নাম্বারে আছি। তখন তার পিতা বলে, যদিও এই ছেলের পাওয়ার অনেক কম, কিন্তু তার ফাউন্ডেশন অনেক স্ট্রং, আর তার থেকে বেঁচে থেকো। তখনই তার সাথে একটা জিনিস বাঁচতে থাকে আর বুঝে যায় এখানে কেউ আছে। তখন বলে, আমাদের মিস বাউকে যে কোনোভাবে হোক না কেন প্রোটেক্ট করতে হবে। তখনই চ্যাং ফ্যাং দেখে তার চারপাশে সাদা ধোঁয়া আসছে। এখন ছোট বাউ বলে, আমি একবার কিতাবে পড়েছিলাম এরকম জঙ্গলে অনেক বড় বড় ডিমন অথবা অনেক ভয়ানক প্রাণীরা থাকে। তখন চ্যাং ফ্যাং বলে, তোমরা কেমন কেমন কিতাব পড়ো? তখনই ছোট বাউ বলে, তোমরাও এসে পড়েছ? তখন লিংশাও বলে, তখন তার সাথে আসা ছোট ছেলে বলে, আমাদের পিছনে কিছু লোক তাড়া করতেছে। তখন সেখানে এক লোক আসে আর বলে, ফাইনালি চ্যাং ফ্যাং তোমাকে পেয়ে গেলাম। তখন চ্যাং ফ্যাং বলে, তুমি কে? তখনই অন্য একটা সিন দেখানো হয়, যেখানে 2জন মাস্ক পরা লোক আসে। তার মধ্যে একজন মাটি চেক করে বলে, ওই চ্যাং ফ্যাং এর অনেক বুদ্ধি আছে, সে এই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরেছে, আর এই বুদ্ধি তো আমাদের কিছু হবে না। তখন ওই লোক একটা স্পেল অ্যাক্টিভেট করে আর জেনে যায় তারা কোথায় আছে। তখন তারা সামনে যেতে থাকে। তখনই তারা দেখে তাদের সাথীরা অনেক মরে পচে আছে। তখন তারা বলে, এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা মনে হয় অনেক পাওয়ারফুল লোকের কাজ। তখন তারা বলে, হয়তো ওয়াং মাস্টার হতে পারে, আর এমনিতেই সেনরিং মাস্টার বলেছে তার থেকে বেঁচে থাকার জন্য। তখন তারা সামনে যেতে থাকে। তখনই তাদের পিছনে 2জন লোক আসে, যারা মানুষের শরীরের অংশ খেতে খেতে আসে আর বলে তাদেরকে খেতে ভালো লাগবে। এটা বলে অ্যাটাক করার জন্য যায়, কিন্তু মাস্ক পরা একজন বলে, তাদেরকে তাড়াতাড়ি শেষ করো, আমাদের যেতে হবে, সময় নেই। তখন সাথে থাকা ব্যক্তি ওই 2জনের একটাকে ধরে মাটির সাথে ঠুসে মেরে ফেলে। তখনই আরেকজন পালাতে থাকে, কিন্তু তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। অন্যদিকে চ্যাং ফ্যাংয়ের সামনে এক লোক আসে আর তার সাথে একটা গাধা ছিল, আর সে এসে বলে, আমার নাম লিয়াং, আর তুমি কি চ্যাং ফ্যাং? আর তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগছে। এটা দেখে চ্যাং ফ্যাংয়ের সাথে সবাই ভয় পেয়ে চ্যাং ফ্যাংয়ের পিছনে গিয়ে লুকায়। তখন লিয়াং বলে, আমি একজন সোয়ার্ডম্যান। এটা শুনে চ্যাং ফ্যাং বলে, তুমি কেমন সোয়ার্ডম্যান? তোমার কাছে তো কোনো সোয়ার্ড নেই। তখন লিয়াং বলে, আসলে আমি কোনো তলোয়ার পাইনি, এই জন্য আপাতত বাঁশ দিয়ে বানিয়েছি, পরে একটা পেলেই হবে। আর আমিও সামনে যাব, তো তোমাদেরকে ডালি বর্ডার পর্যন্ত পৌঁছে দিব। তখন লিহু আর তার পিতা আসে আর বলে, কে এত বড় বড় কথা বলতেছে? তখন ছোট বাউ বলে, আঙ্কেল তোমরা আমার পিছনে লেগে আছো এখনো? তখন ওই পিতা তার পরিচয় দেয় আর বলে, মিস বাউ, আমি লি ফ্যামিলির, আর আমার নাম জুইহি। আর চ্যাং ফ্যাং তোমাকে ধন্যবাদ মিস বাউকে প্রোটেক্ট করার জন্য। তখন জুলু বলে, লিয়ান, তো তুমি এখানে কি উদ্দেশ্য নিয়ে আসছো? তখন লিয়ান বলে, আরে এত রাগ হওয়ার কিছু নেই, আমি তো জুয়ান মাস্টারের মেয়েকে দেখার জন্য আসছি, আর তাছাড়া এখানে দৃশ্য অনেক সুন্দর। তখন চ্যাং ফ্যাং তাকে নদীর ওই সাইডে ইশারা করে, যেখানে সে দেখতে পায় ওয়াং মাস্টার আগে থেকে এখানে আছে। তখন ওয়াং মাস্টার বলে, কি বলছো, আবার বলো। এটা বলে তার একটু পাওয়ার দেখায়, আর তার পাওয়ারের কারণে লিয়াং পানিতে পড়ে যায়। তখন ওয়াং মাস্টার বলে, তুমি কি ওই ফেই চ্যাং না, যে স্নো টেম্পল থেকে এসেছ? তখন লিয়াং দাঁড়িয়ে বলে, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমার নাম লিয়াং।
তখনই সে বোতল বের করে পানি খেতে থাকে আর তার ভিতর থেকে ডিভাইন লাইটের পাওয়ার বের হচ্ছিল। এটা দেখে ওয়াং মাস্টার বলে, আমি কি এটা ট্রাই করতে পারবো? তখন লিয়াং বলে, অবশ্যই। তখন ওয়াং মাস্টার একটু খায় আর বলে, আমি শুনেছিলাম স্নো টেম্পেলে ফেইচেং এক মেয়েকে ভালোবাসতো, তো তার থেকে ধোঁকা খাওয়ার পরে এটা খেত, তো এটা তার ছিল। তাহলে সে যদি লিয়াং হয় তাহলে ফেইচেং এর বোতল তার কাছে কিভাবে? আর সে যদি ফেইচেং হয় না, সেও বলছে সে লিয়াং, তাহলে মনে হয় সে ফেইচেংকে মেরে এই বোতল নিয়েছে, তার মানে সে অনেক শক্তিশালী কেউ হবে। তখন ওয়াং মাস্টার বলে, চেংফেং, সে তোমাদেরকে বর্ডার পর্যন্ত নিয়ে যাবে, তো আমি চলে যাচ্ছি, তোমরা সাবধানে থেকো। এটা বলে সে চলে যায়। তারপর তারা মজা করতে থাকে আর অনেক কথাবার্তা বলতে থাকে। তারপর তারা সেখান থেকে রওনা দেয়। যেতে যেতে রাত হয়ে যায় আর তারা এক জায়গায় বসে সেখানে লিয়াং তার মিথ্যে কাহিনী বলতে থাকে আর সেখানে বৃষ্টি হচ্ছিল আর আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। তখন সে বলে, এই অন্ধকারেও তোমাদের জন্য রাস্তা খুঁজবো, দেখো। এটা বলে সে দৌড় দেওয়ার জন্য রেডি হয় আর সেখানে সে ফ্রিজ হয়ে যায়। তখন সে পড়ে যেতে থাকে, তখনই সে নিজেকে সামলিয়ে দৌড় দেয়। তারপর অনেকক্ষণ হয়ে যায়। তখন চেংফেং চিন্তা করতে থাকে, তখন সে খুঁজতে যাওয়ার জন্য রেডি হয়। তখন জু আঙ্কেল বলে, তোমার সাথে আমিও যাব। তখন চেংফেং বলে, না, আপনাকে যেতে হবে না, আমি একাই পারবো। তখন জু আঙ্কেল বলে, নিজের খেয়াল রেখো। তখন চেংফেং বলে, তার আসল পরিচয় আমাকে বের করতেই হবে। তখন সে চলে যায়। অন্যদিকে ওয়াং জান্না সং ইউপিংকে মারার জন্য যায়। তখন সং ইউপিং বলে, আমি জানি তুমি আমাকে মারার জন্য আসছো, দাঁড়াও আমি শরবতটা শেষ করি আগে। অন্যদিকে সেনরিংকে দেখানো হয়, যেখানে তার সার্ভেন্ট বলে, আপনি তো এমনিতেই ওয়াং জান্নারকে বলেছেন দুইজনকে মারার জন্য, তো মেজেস্টি সং ইউপিংকে সিলেক্ট করেছে, তো তাকে মারা কি ঠিক হবে? তখন সেনরিং বলে, সে আমাদের বিষয়ে জেনে গিয়েছে, এই জন্য তার মরে যাওয়াটা জরুরি। তো গাইস, আপনাদের মধ্যে অনেকেই এই ডংহুয়ার নাম দিয়েছেন। তো আজকে থেকে সোর্ড অফ কামিং এবং সোলল্যান্ড এই দুইটাই আমাদের চ্যানেলে আপলোড হবে। তো সামনে আরেকটা ডংহুয়া সিরিজ আসবে নতুন, ওই সিরিজটির জন্য আমিও এক্সাইটেড হয়ে আছি। তো ওই সিরিজটা এখনও আসেনি, তো যখন আসবে তখন থেকে আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তো যারা এখনও লাইক সাবস্ক্রাইব না করে শুনতেছেন, তারা দেরি না করে এখনই লাইক সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।